বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব তরল খাবার নিয়ে। এই তরল খাবার সেটা খোল জল বা আপনার সবজি পচা জল নয়। এই তরল খাবারটি হচ্ছে রাসায়নিক তরল খাবার, যে খাবারটি সাধারণত আমরা গাছে স্প্রে করি, পাতায় স্প্রে করি। এবং বর্তমানে কিন্তু যুগ অনেক উন্নত। বর্তমানে যে সমস্ত রাসায়নিক খাবারগুলি ডিএপি, এনপিকে, 10-26-26 যে সমস্তগুলি আমরা এতদিন গাছের গোড়ায় দিতাম, সেই সমস্ত খাবারগুলি কিন্তু গাছের পাতায় স্প্রে করে একটা লিকুইড সয়েলেবল একটা ফার্টিলাইজার তৈরি করে ফেলেছে। এবং যে সমস্ত খাবারগুলি গাছের গোড়ায় দেওয়া হয় তার থেকে বেশি এই লিকুইড ফার্টিলাইজারগুলি যদি পাতায় স্প্রে করা হয় তাহলে অনেক বেশি তারা বেড়ে ওঠে। এটা তারা বলে, সারের দোকান থেকেও বলে, বা যে সমস্ত আমরা লিকুইড ফার্টিলাইজারগুলি নিয়ে আসি তাদের মধ্যেও এটাই লেখা থাকে। এখন বিষয় হচ্ছে এই সমস্ত লিকুইড ফার্টিলাইজারগুলি তার কিভাবে আমরা ব্যবহার করব এবং কোন কোন ফার্টিলাইজার কখন ব্যবহার করব সেই বিষয়টা জানাটা অত্যন্ত জরুরি রয়েছে প্রত্যেকটা বাগানির। তার কারণ হচ্ছে আমরা কখনো কখনো দেখেছি প্রচুর বাগানি রয়েছে যারা গাছের গোড়ায় দিচ্ছে খাবার প্লাস গাছের পাতায় দিচ্ছে খাবার, দুরকমভাবে গাছকে খাবার দিয়ে গাছই কনফিউজ হয়ে যাচ্ছে আমি এখন কোনটা খাবো। তো এই সমস্যাগুলি কিন্তু প্রত্যেকের মধ্যে দেখা দিচ্ছে। তো যে সমস্ত লিকুইড খাবারগুলি আমি বলি, প্রথমে বলি এনপিকে 20-20-20, এটা একটা লিকুইড ফার্টিলাইজার বেরিয়ে গেছে, এবং এনপিকে 12-61-0 সেটা বেরিয়ে গেছে, আর একটা এনপিকে 00-50 সেটাও বেরিয়ে গেছে। আমরা ফুল গাছ করতে গেলে মূলত এই তিনটে খাবারের প্রয়োজন রয়েছে। এবার আসি কোন খাবারটি কখন আপনারা ব্যবহার করবেন। একটা গাছ লাগিয়ে দেওয়ার অন্তত 21 দিনের মাথায় গিয়ে আপনারা প্রথমবার ব্যবহার করবেন 12-61-0। এটার পরিমাণটা থাকবে 1 লিটার জলে 1 গ্রাম, এবং সেটা নিয়ে আপনার গাছে স্প্রে করবেন। সেটা যতগুলো গাছে স্প্রে করা যায় আপনারা স্প্রে করবেন। ঠিক এই খাবারটি দেওয়ার আপনারা 10 দিন পর আপনার গাছে আপনারা এনপিকে 20-20-20 এটা প্রয়োগ করবেন, এবং এটা প্রয়োগ যখন করবেন তখন এটারও পরিমাণ হবে 1 লিটার জলে 1 গ্রাম। এটা গুলে নিয়ে গাছে প্রয়োগ করুন। এটা কিন্তু আমি শুধুমাত্র শীতের গাছের ক্ষেত্রে বলছি, শীতের সমস্ত ধরনের গাছ সেটাও আপনারা 1 লিটার জলে গুলে নিয়ে সমস্ত গাছে স্প্রে করবেন। এবার তারপরে যখন আপনার কাছে ফুল ফুটে গেছে, সবে ফুটে গেছে, 2-4টে করে কুঁড়ি বড় হয়ে গেছে, ফুল ফুটে গেছে, সেই সময় কিন্তু আপনাকে একদম শেষ মুহূর্তে এসে আপনাকে প্রয়োগ করতে হবে এনপিকে 00-50, এবং সেটাও 1 লিটার জলে 1 গ্রাম। প্রত্যেকটা রেশিও কিন্তু সমান 1 গ্রাম করে, এবং এটা তখন স্প্রে করতে হবে। আর মাঝে কোনোরকম কোনো স্প্রে আপনারা করবেন না শীতের গাছে। এবং অতিরিক্ত যদি আপনারা মাছের দুবার না গাছ বাড়ছে না আরেকবার দিয়ে দিই তাহলে কিন্তু হবে না। এটা কিন্তু করলে কিন্তু গাছের ক্ষতি হতে পারে। তাই এই মিনিমাম পরিমাণটুকুই আপনাকে গাছে ব্যবহার করতে হবে, তবেই কিন্তু গাছ অনেক ভালো থাকবে। এবার আসি এটা স্প্রে করার রুলস। এবার এখানে এই যে গাছগুলি স্প্রে করবেন, যেদিন স্প্রে করবেন তার আগের দিন গাছের সমস্ত পাতাগুলিতে প্লেন জল স্প্রে করে গাছগুলিতে ধুয়ে নেবেন, এবং যখন স্প্রে করবেন তার নিচের দিকের পাতা থেকে উপরের দিকের পাতা সমস্ত গাছের পাতাকে ভালো করে আগে জল দিয়ে স্প্রে করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নেবেন, যাতে পাতার মধ্যে কোনো ধুলোবালি না জমে, বা যে সমস্ত অ্যান্টিফাঙ্গাল আমরা ব্যবহার করি সেগুলো কখনো কখনো পাতায় জমে থাকে, সেজন্য সেগুলো জল দিয়ে আপনারা পরিষ্কার করে ধুয়ে দেবেন। ধোয়া কমপ্লিট, তারপরের দিন একটা রোদ লাগলো, তারপরের দিন আপনারা এই সারটি ব্যবহার করুন। আর সারটি বন্ধুরা, সারটি অবশ্যই আপনারা সকালবেলা সূর্য ওঠার আগে এবং বিকেলবেলা সূর্য ডোবার পরে আপনারা এটা স্প্রে করবেন, এবং এটা স্প্রে করা হয়ে গেল, এবং প্রত্যেকটা গাছে কিন্তু নিচ থেকে উপর পর্যন্ত স্প্রে করবেন, এবং এনপিকে 12-61-0 এইভাবে স্প্রে করবেন, এনপিকে 20-20-20 এইভাবে স্প্রে করবেন, বাকি লাস্ট থাকবে এনপিকে 00-50, সেটা একই রকমভাবে স্প্রে করবেন। এবং শুধুমাত্র যদি লিকুইড ফার্টিলাইজারের উপরে চলেন তবেও কিন্তু গাছের মাটির মিশ্রণটির মধ্যে কিন্তু আপনারা জৈব খাবারগুলি, যেগুলো আমরা বলি প্রত্যেকটা গাছের ক্ষেত্রে, সেই খাবারগুলো অবশ্যই ব্যবহার করবেন। তারপরে আর এই সমস্ত গাছে কোনোরকম কোনো খাবার ব্যবহার করবেন না। রাসায়নিক খাবার ব্যবহার করলে খুব কম পরিমাণ ব্যবহার করতে হয়, আর একটু অপেক্ষা ধরতে হয়, সেই খাবারগুলি খুব তাড়াতাড়ি কাজ করে, এবং এটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রেই হবে, এটা কিন্তু আপনাকে করতে হবে। এবার আসি যে খাবারটি লিকুইড ফার্টিলাইজার নয়, যেমন এনপিকে, ডিএপি, দানাদার, ইউরিয়া, এই সমস্ত লিকুইড ফার্টিলাইজার না, অথচ আমরা কখনো কখনো দেখে ফেলেছি এই সমস্ত খাবারগুলিও জলে গুলে নিয়ে গাছের পাতায় স্প্রে করা হয়। যদি কোনো কারণবশত এই সমস্ত গাছগুলিতে যদি এই খাবারটি গাছের পাতায় দিয়ে, প্রথমত কোনো কাজেই লাগবে না, কারণ এই খাবারটি গাছের পাতা দিয়ে গাছ খেতেই পারবে না, কারণ এটাকে সেভাবে তৈরি করাই নয়, কারণ এটা মাটিতে থাকবে, ধীরে ধীরে রিলিজ করবে খাবার, এবং সে গাছ খাবে, এবং সেখানে আপনার একটা পাতা সেখানে আমি স্প্রে করে দিলাম, সেখানে গিয়ে সে পাতা থেকে খাবার নিয়ে নেবে, সেরকম কোনো রকমভাবেই এই সমস্ত খাবারগুলি তৈরি থাকে না। তাই আপনারা এই সমস্ত বিভ্রান্তিকর বিষয়গুলি থেকে একটু দূরে থাকবেন। তাহলে কোম্পানিগুলো এত টাকা খরচা করে আলাদা একটা লিকুইড ফার্টিলাইজার বের করতো না, যার দাম অনেক হতো। তারা সরাসরি এই সমস্ত খাবারকে গুলে নিয়েই
স্প্রে করে দিতে পারতো। এবং এই সমস্ত খাবারগুলি যদি আপনারা গাছে স্প্রে করেন তাহলে অনেকগুলি সমস্যা রয়েছে। প্রথমত যে কোনো গাছ যে কোনো মুহূর্তে মারা যেতে পারে, বা যে কোনো গাছের যে কোনো পাতা নষ্ট হয়ে যেতে পারে, পচে যেতে পারে, এই প্রচুর সমস্যাগুলি রয়েছে। তাই অবশ্যই দোকান থেকে আপনারা লিকুইড ওয়াটার সয়েলেবল যে সমস্ত খাবারগুলি রয়েছে সেই সমস্ত খাবারগুলি নিয়ে এসেই গাছের পাতায় স্প্রে করবেন। অযথা এরোর কথা শুনে ইউরিয়া, ডিএপি বা পটাশ জলে গুলে গাছের পাতায় স্প্রে করবে না। এতে গাছের ক্ষতি ছাড়া কোনো রকম কোনো ভালো হবে না, গাছে কোনো রকম কোনো এরা কাজ করে না পাতায়। এবার সর্বশেষ চলে আসি তরল খাবার, যেটা আমরা সাধারণত বাড়িতে খোল পচা জল বা আমরা সবজি পচা জল, সেটাও অনেককে আমি শুনেছি যে পাতলা করে নিয়ে, একদম পাতলা করে নিয়ে জলের সঙ্গে গুলে পাতায় স্প্রে করছে। এগুলি করবেন না, এগুলিতে কোনো কিছু হবে না, এতে কোনো কাজ হয় না। এগুলি গাছের খাবারই তৈরি হয়, শুধুমাত্র মাটিতে যখন পড়বে তখন সেটা পচনশীল হবে, তখন গাছের পাতায় থাকলে কোথায় পচবে আমি জানি না। তো এগুলো কোনো রকম কোনো খাবারে লাগে না। তো অবশ্যই এই লিকুইড খাবারগুলি, যারা রাসায়নিক লিকুইড খাবার আপনারা ব্যবহার করছেন তারা এই সিস্টেমে ব্যবহার করুন, দেখবেন প্রত্যেকটা গাছ খুব সুন্দর হবে। তো এখন যদি চন্দ্রমল্লিকা করেন সারা বছরের গাছ, সেক্ষেত্রে অবশ্যই পরিমাণ বেশি হবে, অনেকবার স্প্রে হবে। কিন্তু যেই গাছগুলি সাধারণত মানে আমাদের শীতের গাছ, সেগুলি অল্প সময়ের গাছ, এই জন্য এদের অল্প পরিমাণে ব্যবহার করতে হবে। আর কিছু বলার নেই লিকুইড খাবার নিয়ে। তো অবশ্যই যারা যারা লিকুইড খাবারগুলি ব্যবহার করছেন তারা এই রুলসগুলি একটু মেনে চলুন। এবং এটা আমার কোনো কথা নয় বা আমি কোনো কিছু বলছি না, এগুলি এই সমস্ত খাবারের বৈশিষ্ট্য, মানে খাবারের গাইডলাইনগুলি দেখে বলছি। এবং যেটা আপনারা প্রত্যেকে এই সমস্ত গাইডলাইনগুলি পড়ে নিয়ে আপনারা নিজেরাও জেনে নিতে পারেন, বা বিভিন্ন ধরনের সার বা কীটনাশকের দোকানে গিয়ে তাদের কাছ থেকে ওই বিষয়গুলি শুনে নিতে পারেন। তো আর কিছু বলার নেই, ভিডিওটি এ পর্যন্তই। প্রত্যেকে ভালো থাকবেন, প্রত্যেকে সুস্থ থাকবেন।